তাহির বেরিয়ে যাবার সময় কথা কিছুতেই ছাড়তে চাইছিল না। মায়া সেই যে কথা বলে ভেতরে গেছে আর বেরোয়নি, কারোর কাছেই যাচ্ছে না। হৃদিতা এসে আকাশে পক্ষী রাজঘোড়া এসেছে বলে ভুলিয়ে ভালিয়ে নিতে পারল। এই 2 সপ্তাহে মায়ার পরে হৃদিতার সাথে সবচাইতে বেশি সময় কাটিয়েছে কথা, তাই হয়তো নিতে পারল। তাহির বেরিয়ে যাবার কিছুক্ষণ পরে আবারও পুরো বাড়ি জুড়ে তাহিরকে খুঁজতে লাগলো। ছোট্ট কথা যখন বুঝলো নেই, কান্না জুড়ে দিল। মায়া বুকে চেপে বসে থাকলো, মনে মনে আওড়ালো, মারে, এখন না বুঝলেও বড় হলে ঠিক বুঝবি। এটা ছাড়া তোর মায়ের কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না রে। এই 1 সপ্তাহে হৃদিতা মাহিরের প্রতি বিরূপ ধারণা থেকে অনেকটাই সরে এসেছে। মাঝে মধ্যে সহজভাবে কথাও বলে, কথার সাথে গল্প করছিল। তখন মাহির ফিরল। আজকের ঘটনাটা ওরা শুনেছে ফিরেই। কথা হৃদিতার বুকে মিশে আছে, রূপকথার গল্প শুনছে। ডালিম কুমার রাক্ষসের জীবন কাঠি আর মরণ কাঠির। মাহির ওদের পাশে বসতে হৃদিতা থেমে গেল। থামলে কেন? আমিও কলঙ্কবতীর গল্প শুনবো। আপনাকে শোনাবো না। রূপকথার গল্প শুধু কথার জন্য। আমার দোষ কি? আপনার দোষ নেই, কিন্তু বুড়োদের জন্য এইসব গল্প প্রযোজ্য নয়। আমি বুড়ো? কথার তুলনায় তো তাই। কি আর করা, আমার কাছে তো বয়স বাড়ানো কমানোর বয়স কাঠি নেই। বয়স কাঠি কি? জীবন কাঠি আর মরণ কাঠির মতো বয়সের জন্য 3টা যদি কাঠি থাকতো। এখানে তো 2টা, বয়সের 3টা কেন? শৈশব কাঠি, কৈশোর কাঠি আর যৌবন কাঠি। ইচ্ছে মতো জীবনের যে কোনো অংশে যাওয়া যেত। ইস, জীবন যদি সত্যি রূপকথার মতো হতো, তাহলে কি হতো? তাহলে প্রতারকদের শাস্তি হিসেবে গর্দান নিতাম। কথার মতো ফুলদের কষ্ট পেতে হতো না। মাহির এক মুহূর্তের জন্য চোখ তুলে হৃদিতার দিকে তাকালো, মনে মনে বলল, ফুলের কোলে আরেকটা ফুল, 2টো ফুলই প্রতারকের প্রতারণা সম্পর্কে অজ্ঞ। হঠাৎ করে হৃদিতা আবদার করে বসলো, আমাকে একদিন আপনাদের স্কুলে নিয়ে যাবেন? দেখতে ইচ্ছে করছে খুব কাছ থেকে। হ্যাঁ, অবশ্যই। কবে? তুমি যেদিন যেতে চাও। আচ্ছা, জানাবো আপনাকে। আজ পূর্ণিমা, জানো? পূর্ণিমা? সত্যি? হ্যাঁ। আপনার সেলফে প্রচুর বই, কবিতার বইও অনেক। আবৃত্তি করতে পারেন? চেষ্টা করতাম একসময়, অনেকদিন করা হয় না। আপনি তো বলেছিলেন আমরা বন্ধু। পূর্ণিমার আলোয় আমাকে একটা কবিতা শোনাবেন? একটা গান শুনবে? আমি তেমন পড়িনি। আপনার প্রিয় কবিতাগুলো থেকে যে কোনো একটা। শোনাবো। ওরা বারান্দায় এসে দাঁড়ালো। কথা এখনো হৃদিতার কোলে। মাহির মহাদেব সাহা আবৃত্তি শুরু করলো। পূর্ণিমার চরাচর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। মাহিরের ভরাট গলায় কবিতা প্রাণ পেয়েছে যেন। তন্ময় হয়ে শুনতে শুনতে চমকে উঠল আচমকা। এই কবিতাটা কি শুধুই ওকে শোনানোর জন্য আবৃত্তি করছে মাহির, নাকি ওর প্রতি নিজের অনুভূতি প্রকাশের জন্য বেছে নিয়েছে কবিতাটি? স্পষ্ট অথচ আবছা জ্যোৎস্নায় মাহিরকে দেখল হৃদিতা। চোখ পূর্ণ চাঁদের দিকে নিবদ্ধ, মুখ দৃঢ়। জ্যোৎস্নার ছায়া এসে সেই দৃঢ়তাকে যেন অন্য মাত্রা দিয়েছে। পৃথিবীর অন্য কিছুতেই যেন তার কোনো খেয়াল নেই, এক মনে আবৃত্তি করছে। কবিতা শেষ করে হৃদিতা চোখের দিকে তাকালো। মাহির দৃষ্টি শান্ত। কথা হাততালি দিয়ে উঠল না বুঝে। ঘোর ভাঙল হৃদিতার। হয়তো পরিবেশের জন্য এমন মনে হচ্ছে হৃদিতার। মাহির বন্ধুদের মর্যাদা রাখবে তো, অস্বস্তির একটা সূক্ষ্ম কাঁটা ওকে খোঁচাচ্ছে ভীষণভাবে। চমৎকার আবৃত্তি করেন আপনি। আমার ঘুম পেয়েছে, কথাকে দিয়ে এসে ঘুমাবো। শুভরাত্রি। বলেই বেরিয়ে গেল হৃদিতা। মাহির হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এই তো একটু আগেই খুব স্বাভাবিক ছিল, হঠাৎ কি হলো মেয়েটার? কখন যে মুড কেমন থাকে ঠিক বুঝতে পারে না সে। এটুকু বয়সের একটা মেয়ে মাঝে মধ্যে কেমন দুর্বোধ্য হয়ে ওঠে। চাঁদের আলোর মতোই ভরা জ্যোৎস্নায় বই খুলে রাখলে যেমন অক্ষরগুলো দেখা গেল পড়তে গেলে অস্পষ্ট হয়ে যায়, তেমনি হৃদিতার মনটাও ঠিক তেমন। এই স্বচ্ছ পরক্ষণেই মরীচিকা, পুরোটা এক আলো আধারের খেলা। যেন মাহিরের কেন যেন মরীচিকার পিছেই ছুটতে ইচ্ছে করছে প্রবলভাবে। জানে পথটা ভীষণ কঠিন, তবুও কঠিনকেই জয় করবার একটা দুর্দমনীয় আকাঙ্ক্ষা ভেতরে বাসা বাঁধছে। মৃদুলা, কেমন আছেন? হঠাৎ আপনাকে লিখতে ইচ্ছে করলো, তাই চিঠিটা লিখে ফেললাম। সেদিন আপনার সাথে চায়ের আড্ডা জমেছিল বেশ। যারা যে কোনো পরিস্থিতিতে পৃথিবীকে রঙিন দেখতে পায়, তাদের সান্নিধ্যে এসে 2 মিনিট পাশাপাশি হাঁটলেও সেই রঙের কিছুটা
পাশের জনের মধ্যে ছড়িয়ে পড়ে। আগের ইন্টারভিউতে ফেল করেছি, সামনে আরেকটা আছে। আপনি কি আপনার মূল্যবান সময় থেকে কিছু মুহূর্ত আমাকে দিতে পারবেন? শুধুই বন্ধুত্বের আবদার ভেবে আমার এই ধৃষ্টটা ক্ষমা করে দেবেন। সেদিন হঠাৎ যেখানে দেখা হয়েছিল সেখানে অপেক্ষা করব। বৃহস্পতিবার বিকেলে। ইতি, পান্থ। মৃদুলার চিঠিটা পেল মঙ্গলবারে। সাথে সাথে সিদ্ধান্ত নিল যাবে। পান্থকে দেখতে প্রাণবন্ত, সদা হাস্যোজ্জ্বল, মজার মানুষ বলে মনে হলেও মৃদুলার মনে হয় কোথাও একটা গোপন ব্যথা যেন ছেলেটাকে লালন করছে ভেতরে ভেতরে। এই চিঠিতে যেন সে অব্যক্ত ব্যথা দেখতে পেল সে। সেজন্যই সিদ্ধান্ত নিল যাবার। গতকাল একজন তদন্তকারী অফিসার এসে আবারও পুরো ঘটনা জানতে চেয়েছে। কিডন্যাপের জোর তদন্ত চলছে, পেছনে কে আছে ধরার, কাউকে সন্দেহ হয় কিনা এসবও জিজ্ঞাসা করেছে। পরীক্ষা শুরু হয়েছে কয়েকদিন হয়। ভীষণ ব্যস্ততার মধ্যে সময় কাটছে মৃদুলার। চিঠিটা পেয়ে স্বস্তি পেল, যাক একঘেয়েমি থেকে খানিকটা মুক্তি মিলবে এবার। আনন্দবাড়িতে হৃদিতা এখন অনেকটাই মানিয়ে নিয়েছে। আগে মাহিরের জন্য অস্বস্তি হতো, এখন সেটা নেই। তবে অন্য দোটানা এসে ভর করেছে। গতকাল রাতের কথাই মনে পড়ল। 2 জোড়া লাভবার্ড এনে দিয়েছে। ওর অনেক শখ ছিল একসময়, মা পছন্দ করে না বলে রাখা হয়নি কখনো। আগের দিন আক্ষেপ করে বলেছিল মাহিরকে। মা বলতো তুই ঠিক মতো ওদের যত্ন করতে পারবি না, শুধু শুধু ওদের কষ্ট হবে, সেজন্য আমার পাখি পোষা হয়নি। পরের দিনই যে মাহির পাখি নিয়ে হাজির হবে এটা কি জানতো? তবে প্রথম দেখে উচ্ছ্বসিত হয়েছিল ভীষণ। পাখিগুলো তোমার জন্য রিদিতা। সত্যি? খাঁচা দুটো হাতে নিয়ে বিস্মিত গলায় বলল হৃদিতা। সত্যি। থ্যাংক ইউ। পরক্ষণে মুখ গোমরা করে বলেছিল, কিন্তু কখন খাবার দিতে হয়, কি খায়, কিছুই তো জানি না। আমি কয়েকদিন দেখিয়ে দেব। আমি জানি তুমি দ্রুত শিখিয়ে নেবে। আমার নিজের উপরে কিন্তু নিজের এত বিশ্বাস নেই। আত্মবিশ্বাস রাখতে হয় রিদিতা। দুনিয়ায় কত অসম্ভবকে লোকে সম্ভব করেছে, কত কি আবিষ্কার করে ফেলেছে। তারা যদি আত্মবিশ্বাস না রাখত, 2-1বার চেষ্টা করে হাল ছেড়ে দিত। প্রস্তর যুগ থেকে মুক্তি মিলত কি? যে কোনো পরিস্থিতিতে নিজের উপর বিশ্বাস হারাবে না, তাহলে দেখবে সব পারবে। অন্তত চেষ্টা করতে ভয় পাবে না। সফলতা বিফলতা তো আমাদের হাতে না, কিন্তু চেষ্টাটা থাকে। আমরা সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইব আর চেষ্টা চালিয়ে যাব। চেষ্টা করলেই সব পাওয়া যায় বুঝি? আমি তো পাইনি। তোমার সেই না পাওয়ায় হয়তো তোমার জন্য ভালো কিছু আছে। হৃদিতা আর উত্তর দেয়নি। রিয়াদকেই তো সে পেতে চেয়েছিল, প্রাণপণে চেষ্টা করেছিল, সমস্ত কিছুই তুচ্ছ করেছিল। কিন্তু রিদিতা, মাহিরের ডাকে এসে ঘুরে তাকাল। ওর হাতে আইসক্রিম। নাও। আচ্ছা, আপনি আমার জন্য এত ভাবছেন কেন বলুন তো? উত্তরটা তো আগেই দিয়েছিলাম। শুধু দায়িত্বের জন্য কেউ এত ছোটখাটো ভালো লাগা মন্দ লাগার খেয়াল রাখে না, এটা জানি আমি। আমাদের বন্ধুত্ব হয়েছিল সেদিন। একদিনের জন্য, কিন্তু তারপর 9 দিন চলে গেছে। মাহির স্বভাবসুলভ মৃদু হেসে বলল, এখন বন্ধুত্ব বাতিল করতে চাও? হৃদিতা চায়, কিন্তু মুখে বলতে কোথাও যেন বাঁধলো। কেন? মাহিরকে খোঁচাতে তো ওর ভালো লাগতো, আহত করলে পৈশাচিক আনন্দ হতো। আজ কেন পারলো না? সে কি বদলে যাচ্ছে? এই যে ছোট ছোট খেয়াল রাখা, এটাও তোর ভালো লাগছে। অনুভূতি বদলে যাচ্ছে কি? না না, এটা সে চায় না, কিছুতেই চায় না। দ্বিচারিতা সে ঘৃণা করে। রিয়াদ যেখানে আছে সেখানে অন্য কেউ প্রবলভাবে কড়া নাড়লেও সে হৃদয়ের বন্ধ কপাট খুলবে না। আজ ভালো লাগছে, উপভোগ করছে। কাল যদি সত্যি সত্যি এই টান প্রগাঢ় হয়ে যায়, ভয় পেল হৃদিতা। ওর হৃদয়ে মাহিরের সদ্য বপন করা অনুভূতির বীজকে ধ্বংস করতে হবে যেভাবেই হোক। একজনকে ভালোবেসে অন্যজনের সঙ্গ উপভোগ করা ছিছি করবে লোকে। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করল হৃদিতার। কেউ না জানলেও সে তো জানে। বিবেকের আয়নায় চোখ মেলতে পারবে কোনোদিনও? কিভাবে এটা ধ্বংস করা যায় ভাবতে শুরু করলো হৃদিতা। সিমির মন আরো খারাপ হয়েছে। 3 দিন ধরে ক্লাসে কেউই ওর সাথে কথা বলছে না। ছেলেরা সারাক্ষণ ওকে খোঁচা দিয়ে নিজেরা কথা বলছে, মেয়েরাও জানাচ্ছে। ক্লাসে ওর ভালো লাগে না। বাসায় মন মারা হয়ে বসেছিল। মায়া এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, মন খারাপ? হ্যাঁ পুপু। কেন শুনি? কেউ কিছু বলেছে? রাস্তাঘাটে বিরক্ত করেছে কেউ? বয়সন্ধিকাল চলছে সিমির। এই সময় মানুষ অনুভূতি প্রবণ হয়। অল্পতেই মন খারাপ হয়, অল্পতেই আনন্দ হয়, অকারণে অভিমান জমে। এই বয়সী মেয়েদের দিকে গভীর নজর দেওয়া জরুরি মনে করে জানতে চাইল মায়া। আচ্ছা পুপু, ধরো একজন কেউ গুরুতর কোনো দোষ করেছে, কে করেছে সেটা তুমি জানো না, তখন তুমি কি করবে?
মায়া সিমির পাশে বসলো, এরপর আঙ্গুল দিয়ে ওর চিবুক তুলে তাকিয়ে বলল, আমাদের পুচকে সিমিটা বড় হয়ে যাচ্ছে বুঝলাম, হিয়ালি করে কথা বলা শিখে ফেলেছে। কি হয়েছে আমাকে বলা যাবে? তাহলে হেল্প করতে পারতাম। আগে প্রমিস করো তুমি আমাকে বকবে না। বল শুনি। সিমি খুলে বলল সবটা। আমার মনে হয় কেউ দুষ্টুমি করেছে। দেখ, জীবনের অনেক কিছুই ঘটে, অনেক ভুল বোঝাবুঝি হয়। যে চিঠিটা লিখেছে দোষটা তার, তোর নয়। আবার তোর ফ্রেন্ডরাও তোকে খেপিয়ে দিয়েছে। এই বয়সে মাথা ঠান্ডা রাখাটাও কঠিন। একটা সমাধানে তো আসতে হতোই। এর ফলাফল তোর পক্ষে যায়নি। তোদের স্যারের উচিত ছিল যে কাজটা করেছে তাকে খুঁজে বের করা। তিনি বিচক্ষণ ব্যক্তি। শুধু শুধু নিজের উপরে দোষ দিয়ে মন খারাপ করিস না। অনেক সময় অনেকেই তোকে দায়ী করবে, যার মধ্যে অনেক কিছুতেই হয়তো তোর কোনো হাতই থাকবে না। জীবনটাই এমন, এসব নিয়েই ফুলে সাজানো হয়। জীবনের স্বাদ উপভোগ করতে চাইলে এসবের স্বাদও নিতে জানতে হয়। শক্ত করতে হবে নিজেকে। ফুলের গায়ে মূর্ছা গেলে জীবন কাটাবি কি করে? বলতে বলতে নিজের জীবনে ছবিটা ভেসে উঠল মায়ার চোখে। সিমির মুখে এবার মৃদু হাসি ফুটল। ঠিকই বলেছ ফুপু, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর ভাববো না, কি করে ঠিক করা যায় সেটা ভাবি বরং। এখানেও কিছু বলার ছিল মায়ার, কিন্তু বলল না। আশা নিয়ে মানুষ বেঁচে থাকে, চেষ্টা করে দেখুক না। বসার ঘরের দিকে হইচই শুনে রিদিতা বেরিয়ে এসে দেখলো দুই চাচি আর মায়া ফুপু মাহিরকে ঘিরে আছে। সে এগিয়ে গিয়ে দেখলো মাহিরের একটা আঙ্গুল থেকে রক্ত ঝরছে। নিচে ভাঙা কাজ দেখে বুঝলো গ্লাস ভেঙে সেটা তুলতে গিয়েছিল, তাতেই আঙ্গুলে বিধে কেটে গেছে। ইমি ব্যান্ডেজ আর স্যাভলন এনে দিল। রিদিতার খারাপ লাগলেও কাছে গেল না, ভেতরে চলে এলো। কিছুক্ষণ পরে মাহির এলো ভেতরে। রিদিতা প্রশ্ন করলো, হাত কাটলেন কি করে? পানি খেতে গিয়ে গ্লাস পড়ে ভেঙে গেছে, সেটা তুলতে গিয়ে। আমার তো মনে হয় আপনি ইচ্ছে করে করেছেন। ইচ্ছে করে কেউ নিজের হাত কাটে? চ্যালেঞ্জে জেতার জন্য এইসব করছেন আপনি, তাই না? যেন আমি আপনার প্রতি কখনো ইমপ্রেস হই, কখনো সিম্পেথি দেখাই। রীতিতে এসব কি বলছো? রিদিতা কি বলছে সেটা নিজেও জানে না, শুধু জানে মাহিরকে দূরে সরাতে হবে। এত দূরে যেখান থেকে ওর ভালো মন্দের খেয়াল রাখা তো দূরের বিষয়, ওর সাথে কথা বলতেও না আসে। তাহলে রিদিতা বেঁচে যাবে। নিজের বিবেকের চোখে ওকে দ্বিচারিণী হতে হবে না। যা করছে নিজের প্রতি ভয় থেকে করছে। এভাবে মাহির ওর মনের কাছাকাছি আসতে থাকলে একসময় যদি সে চলে যায়। যা বলছি ঠিকই বলছি। আপনাকে চিনতে আমার বাকি নেই। রিয়াদের নামে সন্দেহ ঢুকিয়ে দিয়েছেন, এখন সাধু সাজতে এসেছেন আপনি। আমি এতটাও নীচ নই রীতিতা, যতটা তুমি ভাবছো। আহত গলা মাহিরের। রিদিতার মনে হচ্ছিল এভাবে হবে না, আরো বড় কিছু করতে হবে। এই ছেলেটা এমন কেন, কোনো কিছুতেই অশান্ত হয় না। এত সহ্য শক্তি কেন থাকবে একজন মানুষের? দেখি আপনার হাতটা। মাহির বিস্মিত হলেও হাতটা এগিয়ে দিল। রিদিতা ধরল সেটা, এরপর ব্যান্ডেজ করা আঙ্গুলটা বেছে নিয়ে শক্ত করে চেপে ধরল। মাহির প্রথমে একটু উফ করে উঠলেও দাঁতে দাঁত চেপে সহ্য করে বলল, আমাকে ব্যথা দিয়ে যদি তুমি স্বস্তি পাও তবে সহ্য করে নিলাম না হয়। রিদিতার সম্বিত ফিরল। ঝট করে আহত আঙ্গুল ছেড়ে পিছিয়ে এলো। কি করছিল সে? সে তো এমন নয়। অন্যকে ব্যথা দিয়ে সে আনন্দ চায় না। আজ ব্যথা দিয়ে সে নিজেও যন্ত্রণা সহ্য করছে। এটা কি করে বোঝাবে? সে কি পাগল হয়ে যাচ্ছে? বিছানায় বসে মুখ ঢেকে কেঁদে ফেলল রিদিতা। আপনি প্লিজ আমার জন্য কিছু করবেন না। আমি ভালো নই, খুব খারাপ আমি। রিদিতা এর আগেও ওর সাথে অশোভন আচরণ করেছে, কিন্তু আজ কেন যেন অন্যরকম মনে হচ্ছিল শুরু থেকেই। সেজন্য ব্যথাটুকু সহ্য করে নিয়েছিল। জানতে চাইছিল আচমকা কেন হচ্ছে এমন। এখন কান্নারত মেয়েটার কথাতেও সেটার আভাস পাওয়া গেল। গভীরভাবে ভাবতে চেষ্টা করলো মাহির। সৌমি যাবার আগে সাইমনকে বলে যায়নি, এটা নিয়ে ভীষণ রাগ হয়েছে ওর। মহারানী ভিক্টোরিয়া, সে তার সাথে কথা বলার জন্য সে মরে যাচ্ছে যেন। বললাম না কথা তোর সাথে, কি হবে তাতে? ভাবলো বটে, কিন্তু মনে অনেক কিছুই হয়ে গেল। উন্মত্ত ও ঝড় বয়ে যাচ্ছে সেখানে। ঝড়ে হৃদয়ের সবগুলো প্রকোষ্ঠ ওলটপালট হয়ে যাচ্ছে। এত প্রলয়ঙ্কারী ঝড়ের খবর কেউ রাখছে না। সামনের একলার হৃদয়ের জন্যেই আবহাওয়া অফিস কেবল 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে। কোনো মানে হয়?
সারা রাত রিদিতা ঘুমাতে পারেনি। অসহ্য অপরাধ বোধ ওকে কুরে কুরে খাচ্ছে। একদিকে মাহিরের ব্যথাতুর মুখ, অন্যদিকে রিয়াদ। মাহির রাতে ঘরে থাকেনি, সে একা একা নিজের সাথে যুঝেছে। এমন বিশ্রী হতদরিদ্র দশা ওর মনের কোনোদিনও হয়নি। দ্বিধা, সংশয়, ভয়, অপ্রাপ্তি, নিজের প্রতি ক্ষোভ সব মিলেমিশে ওকে তড়পেছে। সকালে উঠে খেতেও ইচ্ছা করলো না। শাহানা জোর করলেন বলে মুখে তুলল। 10টার দিকে দাদুর ঘরে এলো। পত্রিকা দিয়ে গেছে মিনিট 5 আগে। কিরে দাদু ভাই, আজ মুখ শুকনো কেন? রাতে মাথা ব্যথা ছিল তো, ঘুমোতে পারিনি দাদু। আপনার কি খবর? আমি ভালো আছি, সব সময় থাকি। শরীর খারাপ হতে পারে, কিন্তু শরীরের সাধ্য নেই আমার মনের উপরে সরি ঘোরবার, বুঝলি? স্বভাবসুলভ হেসে উত্তর দিলেন দাদু। রিদিতাও হাসলো। এই স্বভাব দাদুর কাছ থেকে পেয়েছে মাহির। পত্রিকা পড়তে শুরু করলো রিদিতা। ফ্রন্ট পেজের হেডলাইনগুলো শেষ করে শেষ পৃষ্ঠায় গেল। মাঝামাঝি এক কোণায় চলে গেল, সেটাও পড়ছিল। প্রেম বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ স্বর্ণালঙ্কার আত্মসাৎ, ধৃত 3 তরুণ প্রতারক। শিরোনাম পড়তে দাদু বললেন, পর তো পুরোটা। দীর্ঘদিন ধরে একটা প্রতারক চক্র কাজ করছিল। এই চক্রের কাজ হলো সম্পদশালী ব্যক্তিদের অল্প বয়সী মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে টাকা আত্মসাৎ করা, বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে পালিয়ে আসতে প্ররোচিত করা, এরপর তাদের সাথে আনা টাকা গহনা নিয়ে পালিয়ে যাওয়া। কিছু কিছু ক্ষেত্রে জাল বিয়ের কাগজপত্র তৈরি করে পরিবারের কাছে অর্থ দাবি করে আসছিল। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু শিল্পপতির মেয়ে এই ফাঁদে পা দিয়েছিল। তিনি মন্ত্রীর কাছের লোক ছিলেন। পুলিশি তৎপরতায় গতকাল 3 জন ধরা পড়ে। এদের নাম: তৃতীয় জন মোহাম্মদ রিয়াদুল ইসলাম। এই পর্যন্ত পড়ে থামল রিদিতা। মন কেমন করে উঠল। এক নামের তো কত মানুষ আছে। মনে পড়ল একটা ছবি আছে তো। সে আবারও শেষ পৃষ্ঠায় চলে এলো। ছবিটা ততটা স্পষ্ট নয়, কিন্তু ওর চিনতে ভুল হলো না। এই মুখ ওর পক্ষে ভোলা সম্ভব নয়। মুহূর্তে এই পৃথিবীটা ডুলে উঠল রিদিতার, গুলিয়ে উঠল সমস্ত শরীর। এক নিমিষে সবকিছু কেমন মিথ্যে হয়ে গেল রিদিতার। যার জন্য সে পুরো পৃথিবীর সাথে যুদ্ধ ঘোষণা করলো, ঢাল তলোয়ার ছাড়াই লড়াই করছিল, যার জন্য সমস্ত বন্ধন উপেক্ষা করে ছুটে গিয়েছিল একটা ডাকে। যাকে সে পাগলের মতো ভালোবেসেছিল, সে তাকে একটা মুহূর্তের জন্য ভালোবাসেনি। সবটাই ধারণা ছিল, বরং ক্ষতি করার মনোবাসনা ছিল। এই ধ্রুব সত্যিটা কি করে মেনে নেবে সে? কি হলো তোর? দাদুর কথায় ঝাপসা দৃষ্টিতে তাকালো রিদিতা। প্রাণপণে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে কোনো মতে বলল, দাদু, হঠাৎ মাথাটা ঘোরাচ্ছে ভীষণ, আমি যাই। কথাটা বলেই এলোমেলো পা ফেলে টলতে টলতে বেরিয়ে গেল সে। আনমনা রিদিতা হাঁটতে গিয়ে কিছু একটার সাথে ধাক্কা খেলো, সেটাও টের পেল না। মাহিরের ঘরে এসে বিছানার পাশে মেঝেতে বসে পড়ল। সংবাদপত্রটা এখন ওর হাতে। আজ আরেকবার ছবিটার দিকে তাকালো রিদিতা। হৃৎপিণ্ড ও যেন কোনো বিষাক্ত তীরের আঘাতে এ4 হয়ে যাচ্ছে। চোখ ঠিকরে নেমে আসছে জলের ধারা। মনকে কোনোভাবে প্রবোধ দিতে পারছে না। চেষ্টা করে হাল ছেড়ে দিয়ে হু হু করে কেঁদে ফেলল সে। কোচিংয়ের প্রথম রিয়াদকে দেখেছিল। একদিন হঠাৎ রাস্তায় দেখা হলো। ভীষণ সুদর্শন ছেলে রিয়াদ। টুকিটাকি কুশলাদি বিনিময় শেষ করে সে রিদিতাকে বলেছিল, তুমি অন্যদের চাইতে একদম আলাদা, কেমন? অন্যরকম। কারোর সাথে তুলনা দেওয়া যায় না, কারণ তুলনা করা গেলেই তো সাধারণ হয়ে যাবে, যায় না বলেই অন্যরকম। রিদিতাকে কেউ কখনো এভাবে বলেনি। বাড়ি, স্কুল, এরপর বাড়ি থেকে কলেজ, এই ওর গণ্ডি ছিল। গণ্ডিতে কোনো বন্ধু ছিল না। রিয়াদের কথাটার ভেতরে আলোড়ন তুলেছিল। এরপর ক্লাসে মাঝে মধ্যে ওর দিকে তাকাতো মুগ্ধতা নিয়ে, সাথে সাথে দৃষ্টি সরিয়ে নিত। সপ্তাহে কয়েকবার রাস্তায় দেখা হয়ে যেত। আমার মেস এই পথেই, তাই এভাবে দেখা হয়ে যাচ্ছে। তোমার বাসায় কে কে আছে? রিদিতা উত্তরে রিয়াদ বলেছিল, তুমি ভীষণ লাকি। তোমার মতন যদি আমার একটা পরিবার থাকতো। কেন? আপনার পরিবার? রিয়াদ একগাদা কষ্টের গল্প শুনিয়েছিল নিজের জীবনে। রিদিতার এত কষ্ট হয়েছিল, এরপর থেকে সে নিজেই আগ্রহ নিয়ে কথা বলতে শুরু করে। রিয়াদের সাথে অনুভূতি জন্মায়। অল্প সময় অনুভূতির প্রগাঢ়তা এতটাই ছিল যে বাসায় মা কিছু রান্না করলে নানান ছুতোই নিয়ে যেত রিয়াদের জন্যে। মনে হতো ওকে ফেলে এই খাবার ওর গলা দিয়ে নামবে না। রিয়াদের তো আপন কেউ নেই। এসব বাসায় যত্নে বানানো খাবার তো আর খেতে পায় না। তুমি এত ভালো কেন রিদি? তোমাকে আমার জীবনে কবে পাবো? পাওনি এখনো? এভাবে না, একটু দেখা সাক্ষাৎ আর কথাবার্তা নয়। আমি তোমাকে পুরোপুরিভাবে পেতে চাই, কিন্তু সেটা তো সম্ভব না। কেন সম্ভব না? আমার ইউনিভার্সিটিতে চান্স হোক, তারপর একসময় বাসায় জানাবো। কেউ মানবে না রিদি। তুমি হচ্ছ রূপকথা রাজকন্যা, আর আমি সেই রাখাল বালক। ভালোবাসার সুদ তুলে বাঁশি বাজানো ছাড়া আমার আর কিচ্ছু নেই। রাজকন্যা আর রাখাল বালকের মিল রূপকথাতেও কাঠখড় পুড়িয়ে হয়,
বাস্তবে তো অসম্ভবের চাইতেও দূর। আমি মানি তো, আমি তোমাকে হারাতে চাই না। আমিও চাই না। তাহলে আমার করণীয় কি? এখনই বাসায় বলে দেব? এরপর তোমার সাথে আমার দেখা হওয়া সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার তুমি আমাকে কতটা চাও? অসম্ভবকে সম্ভব করতে যতটা যাওয়া যায়। আবেগপ্রবণ হয়ে উত্তর দিয়েছিল হৃদিতা। যদি বলি সব ছেড়ে বাড়ি থেকে চলে আসো, আসবে সবাইকে ছেড়ে? এক মুহূর্ত ভেবেছিল হৃদিতা, তখন মনে হয়েছিল সেটাই তো ভালোবাসার প্রমাণ দেবার সময়, মুখে বলে কাজের সময় সে কেন পিছিয়ে আসবে। বুক কেঁপে উঠলেও সে সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে উত্তর দিয়েছিল, পারবো। তাহলে নেক্সট উইক নিজেকে প্রস্তুত করে নিও। এরপর আমাদের ছোট্ট একটা সংসার, যেখানে শুধু তুমি আর আমি, আর আমাদের ভালোবাসা। অবশ্য তোমার কষ্ট হবে, আমার চালচুলো নেই, কিন্তু আমি তোমার কোনো অপ্রাপ্তি রাখবো না। নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করব। হৃদিতা এই শেষের কথাতে মায়ের বলা বাবার টাকা চুরি করেছিল, যে ওর জন্য এত ভাবছে, তার জন্য নিজে কিছু করতে পারবে না। আসলে সেটাই ছিল প্রধান উদ্দেশ্য। হৃদিতার মনে হতো ওকে রিয়াদের মতো ভালো করে কেউ বোঝেনি কোনোদিনও। আজ বুঝতে পারছে ওর সম্পর্কে সবটা জেনেই ওর কাছে এসেছিল রিয়াদ, সেজন্যই রাত পারফেক্ট মনে হতো সবকিছু। তাহলে সেদিন রিয়াদ আসেনি কেন স্টেশনে? অনেকদিন পরে অস্ফুট স্বরে বেরিয়ে এলো শব্দটা। বাবা। সে বোকার মতো কেবল একজনের লোভ চরিতার্থ করবার খুঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে। বিশ্বাস, প্রেম, ভালোবাসা বলে পৃথিবীতে কিছু নেই। সত্যের মোড়কে সমস্ত মিথ্যে সাজানো মায়া। এই মিথ্যে পৃথিবীতে সে বাঁচবে কি করে? মাহির ওদের এনজিওর অফিসে এসে দেখলো একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বাড়িতে ফেলে এসেছে। সেটা নেবার জন্য আবারও বাড়িতে ফিরে যেতে হবে। সাইমন অবশ্য মজা করে বলল, বিয়ের পরে আমাদের সদা সিনসিয়ার মাহির দেখছি অনেক কিছু ভুলে যাচ্ছে। মাহির ভেতরে তোলপাড় লুকিয়ে হেসে উত্তর দিল, তুইও কিন্তু বিয়ে করবি, ভুলে যাস না, সব তোলা থাকলো। রেখে দে জমুক। আমি বিয়ে করতে করতে ঘর ভর্তি রিভেন্স জমে থাকবে, তাও তার মর্জি। এটুকু বলে জিভ কেটে সাথে সাথে থেমে গেল সাইমন। কারোর জন্য অপেক্ষা করছিস নাকি? এই সাইমন। আমি অপেক্ষা করব? শোন, আমি পাত্তা দেই না বলে কত মেয়ের কপাল খুলছে না। বলে সটকে পড়ল সাইমন। পেছন থেকে মাহির বলল, কয়জনের কপালের দায়িত্ব নিয়ে ঘুরছিস? সাইমন মনে মনে বলল, যার নিতে চাই সেই তো মুখে ফিরিয়ে তাকায় না। উত্তর না দিয়ে তাড়া দিল সে। তুই যা তো, বাড়িতে যা। মাহির গতকাল হৃদিতার আচরণে চিলেকোঠার ঘরে ছিল। সকালে নিজের ঘরে গিয়ে তড়িঘড়ি করে তৈরি হয়ে বেরিয়ে এসেছিল, তাই ভুল করে ফাইলটা নেওয়া হয়নি। এখন বাসায় তেমন কেউ নেই। আজ ছোট চাচি সিমি, ইমির এরা স্কুলে গেছে। শাহানা আর মায়া গেছে কথাকে ডাক্তার দেখাতে। ঘরের কাছাকাছি আসতে মৃদু ফোপানো শব্দ কানে এলো। ওর দ্রুত পায়ে ভেতরে গিয়ে হৃদিতাকে মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে আকুল হয়ে কাঁদতে দেখে সে পাশে গিয়ে বসলো। হাত বাড়িয়ে আবারও নামিয়ে নিল মাহির। জিজ্ঞাসা করতেও সংকোচ হলো, আবার এভাবে চলেও যেতে পারছে না। রিদিতা? মৃদুস্বরে ডাকলো মাহির। হৃদিতার কোনো নড়চড় হলো না, একই ভঙ্গিতে কাঁদছে। আবারও ডাকলো মাহির। এবার কান্নার বেগ কমে এলো। চোখ তুলে তাকালো হৃদিতা। মুহূর্তের জন্য থমকে গেল মাহির। চোখ দুটো রক্তাভ, এখনো ফুপিয়ে যাচ্ছে। শূন্য দৃষ্টিতে তাকিয়েছে ওর দিকে। কি হয়েছে রিদিতা? আপনি জানতেন? কি? হৃদিতা পত্রিকাটা এগিয়ে দিল মাহিরের দিকে। ইঙ্গিতে খবরটা দেখালো। মাহির পড়ল। এসব জানতাম না, শুধু এটুকু জানতাম তুমি বাদে আরো দুইজনের সাথে। এটুকু বলে থামলো মাহির, সঠিক শব্দ চয়ন করতে না পেরে। এরপর বলল, স্যার বলেছেন যদিও। বাবা কি করে জানলো? বলেছে আপনাকে? রিয়াদের একটা চিঠি তোমার টেবিলে পাওয়া গিয়েছিল, সেখানে তোমাদের পালাবার বিষয় লেখা ছিল। হৃদিতার মনে পড়ল তাড়াহুড়ো করে ভয় আর আশঙ্কার মধ্যে ভুল করে চিঠিটা যে রেখে যাচ্ছে খেয়ালই করেনি। আন্টি সাথে সাথে স্যারকে জানান। স্যার তোমার কোচিংয়ে খোঁজ নেন রিয়াদের বিষয়ে। সে বেশি দিন হয়নি যোগ দিয়েছিল সেখানে, তবে অ্যাড্রেস পাওয়া গেল। স্যার আর তোমার চাচা সেখানে গিয়ে দেখে সে বের হচ্ছিল। তারা জিজ্ঞাসাবাদ শুরু করেন। উত্তেজিতই ছিলেন। সেখানে বাড়িওয়ালার মেয়েও আসে, জানায় তার সাথে প্রেমের সম্পর্ক চলছিল। এরপরে রিয়াদ পালিয়ে যায়, তোমাকে ফিরিয়ে আনা হয়। কিন্তু এত বড় ফ্রড, এসব আমরা জানতাম না। হৃদিতা আবারও ফুপিয়ে উঠল। আমি এত বোকা, আমার মরে যেতে ইচ্ছে করছে। মাহিরের মনে হলো এখন সান্ত্বনা দিতে গেলে হিতে বিপরীত হতে পারে। এমনিতেই কত কিছু শুনতে হয়েছে হৃদিতার কাছে, চলে যাওয়াটাই উচিত। কিন্তু কেন যেন স্বার্থপরের মতো ভাবতে পারল না। হৃদিতা চোখ খুলে
যাক, এটা সে চেয়েছে রিয়াদের বিষয় বলে দেবার পরে, কিন্তু এমন প্রবলভাবে ভেঙে পড়ুক এটা সে কখনো চায়নি। সেজন্যই আমিনুল হক সাহেবকে নিষেধ করেছিলেন তখনই না বলতে। সত্য হলো সূর্যের মতো, রাতের আধারে দেখা না গেলেও সময় হলে জলজল করে জ্বলে ওঠে। লুকোনো সত্যি এক সময় এভাবে দৈবক্রমে অন্ধত্বে আলো নিয়ে আসে। চোখের জল ভীষণ অমূল্য জিনিস হৃদিতা, ভুল মানুষের জন্য সেটা অপচয় করো না প্লিজ। বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা আপনি জানেন? আপনি যাকে নিজের চাইতেও বেশি বিশ্বাস করেছেন, যার জন্য আপনার সমস্ত পৃথিবী তুচ্ছ হয়ে যায়, এরপর একদিন গিয়ে জানতে পারেন যে আপনার পুরো পৃথিবী ছিল, তার কোথাও বিন্দু পরিমাণও আপনি নেই, তখন কেমন লাগে সেটা জানেন আপনি? কতটা ভাঙচুর হয়। আমি জানি না, শুধু এটুকু জানি ভেঙে চুরে গিয়ে আবার নিজেকে করতে হয়। এগুলো সব কথার কথা, বাস্তবে এসব হয় না। পুরুষ মানুষ বিশ্বাসের যোগ্যই না। তাই মনে হয় তোমার? রিদিতা উত্তর দিল না। শরীর কাঁপছে এখনো, মাঝে মধ্যেই ফুপিয়ে উঠছে, কিছুতেই স্বাভাবিক হচ্ছে না। মাহিরের ভয় করলো কিছু না ঘটিয়ে বসে নিজের, তাই তর্কে গেল না এই মুহূর্তে। স্যারের সাথে একবার কথা বলবে? বলে দেখো, কথায় কিছুটা হলেও প্রলেপ পড়বে। আমি বাবার সাথে কথা বলতে পারবো না। মাহির কর্ডলেস নিয়ে এলো, এগিয়ে দিল রিদিতার দিকে। কানে ঠেকিয়ে একটা কথাও বেরোলো না রিদিতার মুখ দিয়ে। অনেকক্ষণ পরে কেবল বলতে পারলো, বাবা। হাদির মা, কি হয়েছে? হ্যালো হ্যালো। বাবা, বাবা, আমি বাবা। শুধু বাবাকে ডেকে যাওয়া ছাড়া আর কোনো কথাই মুখে আসছে না রিদিতার। কান্নায় গলা বুজে আছে। রাজিতা। এবার আমিনুল হক সাহেব সস্নেহে ডাকলেন মেয়েকে। বাবা, আমি ভুল করেছি, আপনার সাথে অন্যায় করেছি, আমি মায়ের সাথেও। অনেকক্ষণ পরে এটুকু বলতে পারল সে। আমিনুল হক সাহেব সকালে খবরটা পড়েছেন, তাই বুঝতে পারলেন বিষয়টা। তিনিও এত কিছু জানতেন না আগে। যেটুকু জানতেন সেটাই তার কাছে ভয়ানক মনে হয়েছিল। আজকের খবরের কাগজ পড়ে তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন। তবে মেয়েকে যে সঠিক সময় ফেরাতে পেরেছেন তার জন্য শুকরিয়া আদায় করেছেন। রিদিতা পত্রিকা পড়তো না আগে, তিনি বলতেন অবশ্য মাঝে মধ্যে, কিন্তু সে কানে তুলত না। এই খবর যে মেয়ে পড়ে ফেলবে সেটা তিনি বুঝতে পারেননি। তবে এই ভালো হয়েছে, চোখের সামনে থেকে অন্ধ মোহের কালো পর্দা সরে গেছে। এখন কষ্ট পেল, পুরো জীবন সামনে পড়ে আছে অপার সম্ভাবনা নিয়ে। রিজিতা, ভুলকে উপলব্ধি করাটা জরুরি। তুমি সেটা পেরেছো। কান্নাকাটি করার মতো কিছু হয়নি। নিজেকে সামলে নাও। আমরা সব সময় তোমার সাথেই আছি। সময় ছিলাম, সামনেও থাকবো। তোমার মায়ের কথা বলো। তিনি আবেগ প্রকাশে বরাবরই অপারগ। রিসিভার স্ত্রী হাতে দিয়ে চশমাটা মুছে নিলেন। কাজটা ঝাপসা হয়ে গেছে মনে হয়, গলাও বুঝে আসছিল। মেয়েকে সেটা বুঝতে দিলেন না। রিদি রে, কেমন আছিস মা? মা, আমি খুব খারাপ। খারাপ মানুষ কখনো ভালো থাকে না। এভাবে বলিস না, তুই খারাপ না, তুই আবেগপ্রবণ। একটা ভুল করতে যাচ্ছিলে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে শেষ পর্যন্ত ভয়ঙ্কর কিছু ঘটেনি। মা মেয়ে আজ মন খুলে কাঁদলো। তোর বাবা মাহিরের সাথে কথা বলবে, ও আছে পাশে। মাহির প্রথমে ভেবেছিল কথা বলতে দিয়ে সে বেরিয়ে যাবে, কিন্তু পারেনি। মাহের, আমার মেয়েটার বয়স অল্প, তাছাড়া ভীষণ ইমোশনাল। আমি জানি বলার প্রয়োজন নেই, তারপরও বাবা তো, তাই বলছি ওকে একটু সামলে নিও। আপনি একদমই চিন্তা করবেন না স্যার, আমি আছি তো। কথা শেষ করে মাহির রিদিতার দিকে তাকালো। চোখ রক্তাভ হয়ে ফুলে আছে, কান্নার বেগ খানিকটা কমলেও ফোপাচ্ছে এখনো। আচমকা উঠে দাঁড়িয়ে মাহিরের টেবিলের একটা ড্রয়ার খুলে সেখান থেকে কম্পাস বের করলো। কিছু বুঝে ওঠার আগে সেটা নিজের একটা আঙ্গুল গেঁথে দিল রিদিতা। মাহির ধরফর করে উঠে ছুটে গিয়ে কম্পাসটা কেড়ে নিল। কড়া গলায় ধমকে সুরে বলল, হৃদিতা, কি করছো এসব? পাগলামি বন্ধ করো। নিজেকে শাস্তি দিচ্ছি, ভুল মানুষকে বিশ্বাস করার শাস্তি। আপনার কেন এত চিন্তা হচ্ছে? আমার অবস্থা দেখে তো আপনার খুশি হওয়া উচিত। আপনি জিতে গেছেন, সেদিনও তো আপনাকে আঘাত করলাম, আমি প্রতিশোধ নেবেন না? রিদিতা এখন যেন পুরোপুরি অপ্রকৃতস্থ। মাহিরের হাত ধরে টেনে এনে বিছানায় বসিয়ে দিল। এরপর ভীষণ শান্ত স্বরে বলল, হৃদিতা, তোমার সাথে আমার কোনো প্রতিশোধের সম্পর্ক নয়। আমি কারোর কষ্টে আনন্দ পাই না। আজকে অন্যের কষ্টে আনন্দ পেলে আমার কষ্টেও একদিন অন্যের কাছে আনন্দের খোরাক হবে। তোমার বেলায় তো আরও নয়। শুধু দায়িত্ব বলে। মাহিরের নিজেকে খুলে দিতে ইচ্ছে করলো, কিন্তু এটা সঠিক সময় নয়। শুধু বলল, তুমি একদিনের জন্য সেদিন আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলে,
সেদিন থেকে আমি তোমাকে চিরতরে বন্ধু বলে মেনে নিয়েছি। বন্ধুর কষ্টে আনন্দ পাবো এমন মানসিকতা আমার নেই। অনবরত কাদার ফলে প্রচন্ড মাথা ব্যথা করছে হৃদিতার, তবুও কিছুতে এই কান্না থামছে না। হৃদিতা, যে তোমাকে কোনোদিন ভালোবাসিনি সে তোমার এই চোখের জল ডিজার্ভ করে না। কেন কাঁদছ? ওকে মন থেকে পুরোপুরি মুছে ফেলো এবার। আমার একটা অনুরোধ রাখবেন? বলো। আমি একবার রিয়াদের সাথে দেখা করতে চাই। মাহির হতাশ গলায় জিজ্ঞাসা করলো, কেন? কিছু কথা বলবো। তাছাড়া ওর বিরুদ্ধে নিশ্চয়ই তদন্ত হচ্ছে, আমি জবানবন্দি দিতে চাই। এরপর চোখে মুখে কাঠিন্য এনে বলল, আমি ওর শাস্তি চাই। হৃদিতার বলার মধ্যে প্রবল ঘৃণা ঝরে পড়ল। এবার স্বস্তি পেল মাহির। আমি ব্যবস্থা করে দেব তোমাকে, তবে একটা কথা দিতে হবে। বলুন, কি চান আপনার জন্য? নিজের কোনো ক্ষতি করতে চেষ্টা করবে না। মনে মনে শুভাকাঙ্ক্ষী জায়গায় খুব কাছের মানুষ আওড়ালো মাহির। হৃদিতা অবাক দৃষ্টিতে মাহিরের দিকে তাকালো, এরপর বলল, কথা দিলাম। মায়ার ঘরে গেল হৃদিতা। আরে রিদি যে, এসো। কথা ঘুমিয়ে পড়েছে। আমি আপনার সাথে কথা বলার জন্যই এসেছি ফুপু। বলো না, কি বলবে? আমি আপনাকে একবার জড়িয়ে ধরতে পারি ফুপু? বলতে বলতে আবারও প্রায় কেঁদে ফেলল হৃদিতা। মায়া উঠে এসে ওকে জড়িয়ে ধরলে হৃদিতা আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরল তাকে। দুজনার যন্ত্রণা কেমন মিলেমিশে গেছে। যাদের সবচাইতে বেশি বিশ্বাস করেছিল তারাই বিষাক্ত প্রতিদান দিয়েছে। কি হয়েছে তোমার? কিছু না ফুপু, কিছু না। মায়া কিছু না বুঝলেও এটুকু উপলব্ধি করলো মেয়েটা কোনো কারণে ভীষণ মনোকষ্টে আছে। তিনি সান্ত্বনা দিলেন মাথায় পিঠে হাত বুলিয়ে। ততক্ষণে এই কথা উঠে পড়েছে। সে কান্না করতে শুরু করলো ঘুম ভেঙে এমন পরিস্থিতি দেখে। মায়া কথাকে কোলে নিতে যাচ্ছিল, হৃদিতা বলল, ওকে আমি নিয়ে যাই ফুপু? ঠিক আছে। হৃদিতা কথাকে কোলে নিয়ে মায়ের ঘর থেকে বেরিয়ে এলো। কিরে, কই যাবি? এভাবে পুরো ঘর এলোমেলো করে রেখেছিস কেন? সাইমনের ঘরে এসে শাহানা চক্ষু চড়ক গাছ, শার্ট পাঞ্জাবি সব বিছানায় এলোমেলো করে রেখেছে। বড় ফুপুর বাড়িতে যাচ্ছি মা। রাতুল বন্ধুদের সাথে কি যেন ঝামেলা করেছে, আমাকে যেতে বলেছে। তো যাবি, যা, খুব ভালো কথা, কিন্তু এসব করছিস কেন? মনে হচ্ছে স্বয়ংবর অনুষ্ঠানে যাবার জন্য রেডি হচ্ছিস। উফ মা, কি যে বলো না। স্বয়ম্বর হতে যাবে কোন দুঃখে, আর যদি যাইও আমাকে সামনে রেখে কোনো মেয়ে অন্যের গলায় মালা পরাবে, যদি সেই মেয়ে অন্ধ না হয়। সৌমি, তোর চোখ কবে খুলবে রে? মনে মনে সৌমির উদ্দেশ্যে বলল কথাটা। সেটাই ভাবছি, আমার রাজপুত্রের মতো ছেলেটা খালি একটা রাজ্য, ঘোড়সওয়ার, সেনাপতি আর সিংহাসনের অভাব। ফোড়ন কাটলেন শাহানা। সাইমন গলায় বিরক্তি ঢেলে বলল, আমি মরি আমার জ্বালায়, আর তুমি ফাইজলামো করছো মা। কোন জ্বালায় মরছিস সেইটা বল না রে বাপ, তা না হজবরলক কথাবার্তা বলছিস। সেটা বলতে পারলে তো হতোই। তিনি সাইমনের কাছাকাছি এগিয়ে এসে মুখটা নিজের দিকে ঘুরিয়ে বললেন, কি হয়েছে তোর? কিছু হয়নি মা, এমনি মজা করলাম। এখন কোনটা পরবো বলো তো? তিনি একটা নেভি ব্লু শার্ট নিয়ে বললেন, এটা পর। উফ মা, তুমি আছো বলে আমার চিন্তা কত কমে যায়। পাগল ছেলে। বলেই ও চুলগুলো এলোমেলো করে দিয়ে শাহানা বেরিয়ে গেলেন। রাতুলকে খুঁচিয়ে খুঁচিয়ে একটা অজুহাত বের করেছে সৌমির সাথে দেখা করার জন্যে। ফুপুর বাড়িতে এসে এমনিতে যেতে পারে কোনো কারণ ছাড়াই, তবুও সাবধানতা অবলম্বন আর কি। রাতুল ফাজিলটা অবশ্য বলেছে, চোরের মন পুলিশ পুলিশ। ওর মতো একজন সোবার ছেলের উপরে এহেন অপবাদে সে নিন্দাভাবে প্রত্যাখ্যান করছে। রেডি হয়ে বেরুবে এই মুহূর্তে সিমি এসে বলল, সাইমন ভাইয়া, আমাকে রাতুলের কাছ থেকে 2টা ভিউ কার্ড এনে দিও, ওই যে বিপাশা হায়াত আর মৌয়ের। তুই এদের ভিউ কার্ড দিয়ে কি করবি? নায়কদের হলে তাও বুঝতাম। আমি ওই রকম ডিজাইন করে একটা জামা বানিয়ে সেম পোজে ছবি তুলবো। তারপর কি ফটোজেনিক প্রতিযোগিতায় পাঠাবি? ভাইয়া আনবে কিন্তু, আমি বাঁধিয়ে রাখবো আমার টেবিলে। সাইমন ধমক দিতে গিয়েও হেসে ফেলল। পুচকেগুলো বড় হয়ে যাচ্ছে, তবুও কত ছেলে মানুষই। এটুকু থাকুক, কিছু কিছু সরলতা ভীষণ সুন্দর হয়। মৃদুলা আজ নীল খেতে এসেছে, সেদিনে সেই পুরনো বইয়ের দোকানের কাছে আসতেই পান্থকে পেয়ে গেল। আপনি এসেছেন? আমি এতটা আশা করিনি, অপ্রত্যাশিত মনে হচ্ছে। সবিস্ময়ে বলল পান্থ। আশা যখন শূন্যের কোঠায়, তখন আপনি বা এসেছেন কেন?
অন্তত কিছুক্ষণের জন্য আপনার প্রতীক্ষায় থাকবো এটা ভেবে। আপনি না এলেও প্রতীক্ষাটুকু আমারই থাকতো এই ভেবে। আপনি ভীষণ ভীত একটা ছেলে। অদ্ভুত কেন মনে হলো? এই যে চিঠি লিখে ডাকলেন, আমি আসবো না ভাবলেন, আবার চলেও এলেন। সুন্দর স্বপ্ন দেখতে ভয় লাগে। আমার জীবনে এত এত স্বপ্নভঙ্গের গল্প আছে যে ভয় পাই। ওরা হাঁটছে পাশাপাশি। তেজোদীপ্ত সূর্যের তেজ কমেছে, আগেই মেঘ করেছে, বৃষ্টি হতে পারে আজ। আপনি কেমন আছেন পানহু? হঠাৎ এতক্ষণ পরে এই প্রশ্নে মুহূর্তের জন্য পা থমকে গেল পান্থর। এভাবে এতটা আন্তরিকতা নিয়ে কেউ ওকে কোনোদিনও জিজ্ঞাসা করেনি সে কেমন আছে। শুধু সৌজন্য রক্ষার জন্য নয়, সত্যি সত্যি সে কেমন আছে তাই জানতে চাইছে মৃদুলা। কেন যেন চোখে পানি চলে আসছিল পান্থর। আমি ভালো আছি। সামান্য কেঁপে গেল গলাটা। মৃদুলা ঘাড় ফিরিয়ে পান্থর চোখের দিকে তাকালো। সত্যি ভালো আছেন? আপনি চিঠি পেয়েই দেখা দিতে এলেন। আমি ভীষণ কৃতজ্ঞ আপনার কাছে। আমার মতো একজন তুচ্ছ মানুষকে আপনি এতটা গুরুত্ব দিয়েছেন, এটা আমি কখনো ভুলবো না মৃদুলা। মৃদুলা খানিকটা গম্ভীর হলো, এরপর কঠিন স্বরে পড়ল, নিজেকে তুচ্ছ ভাবছেন কেন? উত্তর শোনার জন্য অপেক্ষা না করে মৃদুলা বলল, যে নিজে ভয়ঙ্কর বিপদে পড়তে পারে, যেন কারো বিপদে এগিয়ে যেতে পারে, সে কখনো তুচ্ছ মানুষ হতেই পারে না। আপনার পৃথিবীর সমান বড় একটা হৃদয় আছে পানহু, আমি সেটা দেখতে পাই। পান্থ স্থির হয়ে গেছে। এত বিশ্বাস ওকে কেউ করেনি। এমন চমৎকার করে ওর ভেতরে যে একটা হৃদয় আছে তারও খোঁজ কেউ করেনি। ওরও যে মন কেমন করে, কষ্ট হয়, যন্ত্রণা হয়, হৃদয় ভাঙে, স্নেহ ভালোবাসার বুভুক্ষু হৃদয়ের খবর কে নিয়েছে কবে। আরেকজনের ছবি ওর চোখে ভেসে উঠল, একটা হাস্যোজ্জ্বল মুখ, ওর মায়ের মুখ। কি মিষ্টি করে হাসতেন তিনি। স্মৃতিতে কিছু টুকরো টুকরো স্নেহ ভালোবাসা জমে আছে ওর। তারপর তো আমার কোনো বন্ধু নেই, আপনাকে আমার বন্ধু ভাবতে পারি? মৃদুলা মৃদু হেসে বলল, ভালো করে প্রস্তাব দিন, ভেবে দেখব। এই যে আনন্দবাড়ির মেয়ে মৃদুলা, আমার মতো একজন নিঃস্ব পথিকের বন্ধু হবেন? মৃদুলা সশব্দে হেসে ফেলল। এবার কি রিনরিনে হাসি ছন্দ তুলল পান্থর কানে। পানহু, তুমি পানহু জনের সখা হে। রবীন্দ্রসঙ্গীতের 2 লাইন গুনগুন করে গাইল মৃদুলা। এরপর বলল, পানহু জনের সখা হতে আমার আপত্তি নেই। পান্থ হাসলো এবার, একাকিত্বের ভারী সেনুজ্জ। সেটা লুকিয়ে হাসতে হাসতে কেমন দুঃখ কষ্টই ওর একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আজ মনে হচ্ছে কিছুটা যেন প্রলেপ পড়ছে তাতে। হৃদিতা গত 2 দিন এক ফোঁটা ঘুমায়নি, কেবলই ছটফট করে গেছে সারা রাত। মাহিরও জেগে বসে থেকেছে পাশে। ভয় কাজ করছে সে ঘুমিয়ে পড়লে যদি কিছু ঘটিয়ে ফেলে। কথাও বলে না, কিছু জিজ্ঞাসা করলে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, এরপর হ্যাঁ হুঁ করে উত্তর দেয়। রুমের বাইরে গেলে কিছুটা স্বাভাবিক থাকার চেষ্টা করে, ভেতরে এলেই আবারও খোলসে ঢুকে পড়ে। অবশেষে ভেবে চিনতে মাহির একটা সিদ্ধান্ত নিল। রিদিতা, তুমি আমার স্কুলে যেতে চেয়েছিলে, যাবে? এরপর বলল, কিছু বললেন? মাহির আবার বলতেই উত্তর দিল, এখন ভালো লাগছে না। সেখানে ছোট ছোট বাচ্চা আছে, আরো অনেকেই আছে। কিছুক্ষণ ওদের সাথে কথা বলে সময়টা অন্যরকম কাটবে। আচ্ছা। কিছুক্ষণ পরে ওরা বের হলো, কথা কেউ সাথে নিল হৃদিতা। আজকের হৃদিতা অন্যরকম, বিধ্বংসী, ক্ষুব্ধ, অনুভূতি প্রবণ হৃদিতা নয়, নিষ্প্রাণ অনুভূতিহীন হৃদিতা রিকশায় বসে আছে মাহিরের পাশে। এই মেয়েটার মধ্যে প্রাণের সঞ্চারণ আবারও ঘটাতে হবে। হৃদিতার মনে হলো এক অন্য জগতে চলে এসেছে। রোদে পোড়া ত্বক, এলোমেলো উস্কো খুস্কো চুল, অথচ মুখে অমলিন হাসি শিশুদের। শিক্ষকের সাথে সাথে তারস্বর চেঁচিয়ে পড়ছে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। হৃদিতা ক্লাসরুমের সামনে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। প্রত্যেকটা শিশুর মধ্যে স্বপ্নের বীজ রোপিত হচ্ছে এভাবে একটু একটু করে। টিফিনের ঘন্টা পড়লে তাড়াহুড়ো করে ছুটে গেল ক্যান্টিনের দিকে। চোখে মুখে খুশি উপচে পড়ছে। শুধু একজন শিশু একটা কোণে চুপচাপ বসে আছে। পায়ে পায়ে এগিয়ে গেল হৃদিতা। তুমি একা একা বসে আছো কেন? শিশুটা নিরুত্তর রইল। সেদিন এসে ভদ্রমহিলা এসে বললেন, ওর কেউ নেই, মা ছিল শুধু, সেও কিছুদিন আগে অসুখে ভুগে মারা গেছে। হৃদিতা কথার জন্য চকলেট আনাতো মাহিরকে বলে। ব্যাগে কয়েকটা ছিল, সেখান থেকে 2টো চকলেট বের করে শিশুটার দিকে এগিয়ে দিল। তোমার নাম কি? চকলেট নাও। শিশুটা এবার উদ্ভাসিত হাসলো। আমায় ডাক্তার শাওন, বৃষ্টির দিনে হয়েছি তো তাই। সুন্দর নাম। শাওন নামের ছেলেটা চকলেট মুখে দিল। এবার সে যোগ দিল বাকি শিশুদের সাথে। আরও কয়েকজনের সাথে কথা বলল। এরা সবাই ভীষণ দুঃখী মানুষ। এরপর ওরা গেল পাশেই ওদের বৃদ্ধদের পুনর্বাসন কেন্দ্রে। এটা এখনও সেভাবে দাঁড়ায়নি, তবুও 5 জন থাকেন। এদের মধ্যে 3 জনেরই সন্তান আছে। এটাই অবাক করার বিষয় মনে হলো হৃদিতার।
ওর পরিচয় পেয়ে হাসি মুখে আশীর্বাদ করলেন তারা। ফেরার সময় মাহির প্রশ্ন করলো। কেমন দেখলে? মুহূর্তকাল নীরব থেকে উত্তর দিল হৃদিতা। আপনি আর সাইমন ভাই কতগুলো অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছেন, এটা ভীষণ প্রশংসনীয়। মানুষগুলোর সাথে কথা বললে, শিশুদের সাথেও মিশলে ওদের কেমন লেগেছে সেটা জিজ্ঞেস করেছিলাম। ওদের আমার খুব ভালো লেগেছে। সবাই জীবনের সমস্ত কিছুকে পাশ কাটিয়ে কেমন হাসছে, এরা কিভাবে পারে? মাহির পুরো সময়টা হৃদিতাকে দূর থেকে পর্যবেক্ষণ করছিল। সে চেয়েছিল নিজের মতো মিশুক সবার সাথে। ওর সাথে থাকলে যেটা সম্ভব হতো না। ছোটবেলায় একটা কবিতা পড়নি? একতা ছিল না জোতা চরণ যুগলে, দহিল হৃদয় মম সেই খোবা নলে। জুতা ছিল না বলে মনে কষ্ট ছিল, গিয়ে দেখলেন একজনের পায়েই নেই। পড়েছিলাম, পরের অভাব মনে করিলে চিন্তন, নিজের অভাব খুব রহে কতক্ষণ। মাহির এবার হৃদিতার দিকে তাকালো। পৃথিবীতে একমাত্র দুঃখী মানুষ তুমি নও হৃদিতা। এমন অসংখ্য মানুষ আছে যারা অবিশ্বাস যন্ত্রণা বুকে বয়ে বেড়াচ্ছে। এখানে থাকা যে মা, সন্তান থাকা সত্ত্বেও চিরদিন নিজের একমাত্র ঠিকানা বলে জেনে আসা বাড়িতে জায়গা পায় না, পেলেও অসম্মানিত হন। যে শিশুদের একবেলা খাবার জুটলে অন্য বেলায় টানাটানি পড়ে যায়, শীতে ঈদে নতুন কাপড় পরতে পারে না, তারা কিন্তু হাসছে, খেলছে, জীবন থামিয়ে দেয়নি। আমি একজন দম্পতিকে চিনি যাদের অর্থবিত্তের অভাব নেই, কিন্তু একটা সন্তানের জন্য হাহাকার করে। এক একজনের এক এক রকম দুঃখ, ভিন্ন ভিন্ন মানুষের দুঃখের রঙও ভিন্ন, তবুও তারা খুব স্বাভাবিক আছে। তোমার তোর চারপাশে সবাই আছে হৃদিতা। অনেকেই আছে যারা পুরোপুরি একা, কেউ নেই তাদের চারপাশে। নিঃসঙ্গতাকে আড়াল করে তারা হাসছেন, তুমি নিজেই তো দেখলে। হৃদিতা উত্তর দিল না, বুকের সাথে কথাকে আরেকটু শক্ত করে জড়িয়ে নিল। মাহির বলল, ওদের তুলনায় তোমার কষ্ট কি খুব বড় হৃদিতা? এত এত কিছু সঙ্গী করে তারা জীবনকে উপভোগ করতে পারে, নির্মল হাসতে পারে। তুমি কেন এই তুচ্ছ যন্ত্রণাকে এত বড় করে দেখছ? তুচ্ছ? অবশ্যই তুচ্ছ। তুমি ভেবে দেখো, যার জীবনে তোমার ছায়াটুকু পর্যন্ত নেই, সে তোমার পুরো জীবন নিয়ন্ত্রণ করছে। আমার জীবন কেউ নিয়ন্ত্রণ করছে না। ফুঁসে উঠল হৃদিতা। মাহিরও ক্ষুব্ধ গলায় বলল, অবশ্যই করছে। শুধু জীবন না, তোমার হাসি, কান্না, শোক, দুঃখ সমস্ত কিছুই ওই ভণ্ড লোকটাকে কেন্দ্র করে আবির্ভূত হচ্ছে এখানে। ওকে আমি ঘৃণা করি, প্রবল ঘৃণা। যাকে ঘৃণা করো তার জন্য চোখের জল ফেলছো কেন হৃদিতা? তাকে যদি এতটাই গুরুত্ব এখনো দাও, তবে তো তুমি হেরে গেলে। সে জিতে গেল প্রতারণা করেও। আমি ওকে জিততে দেব না। তাহলে ঘৃণা করো বন্ধ করে দাও, মন থেকে একেবারে নিশ্চিহ্ন করে দাও সেই অংশটুকু। আর একবার এসে দেখো হৃদিতা, পৃথিবীটা আবারও সুন্দর হয়ে উঠবে। হৃদিতা হঠাৎ থামিয়ে মাহিরের দিকে তাকালো। সে আগেই থেমে গিয়েছিল। একটাই জীবন, শ্বাস বন্ধ হলেই আমাদের সমাপ্তি। যেটুকু বাঁচবে বাঁচার মতো করে বাঁচতে হবে হৃদিতা। ওরা যেমন বাঁচছে, তোমার জীবনের ভালো থাকার মূল মন্ত্র তোমার কাছে, অন্য কারো কাছে নয়। সামনে বিস্তর পথ বাকি, সুখের কোলাহলে মুখরিত একটা সুন্দর জীবন তোমার অপেক্ষা করছে সামনে। দুপা সামনে এগিয়ে সেই কোলাহলে যোগ দিতে পারবে না? হৃদিতা সারাদিনে ওর ছোট্ট জীবনের অভিজ্ঞতার ঝুলিতে কিছু সঞ্চয় জমিয়েছে। সূর্য উঠলেই যেমন অন্ধকার পালিয়ে যায়, একবার হেসে দেখো, দুঃখ বিলীন হয়ে যাবে অতলান্তে। তার মধ্যে সবচাইতে বড় সঞ্চয়টা হলো মন থেকে হাসতে হবে। আসলেও তো এদের তুলনায় ওর দুঃখটা নিতান্তই তুচ্ছ। যদি রিয়াদ ওকে সত্যিই ভালোবাসতো, তবু একটা কষ্টটার যুক্তি যুক্ত হতো। কোনো ঠকবাজের জন্য সে কেন এত ব্যথা জমিয়ে রাখবে? সে বরাবরই প্রতিশোধ পরায়ণ। রিয়াদের শাস্তি নিশ্চিত হলে শাস্তি পাবে, কিন্তু ওকে ভেবে আর কষ্ট পুষবে না। কষ্টের আবদ্ধ প্রকোষ্ঠের তালা মনে মনে খুলে দিল হৃদিতা। সব বেরিয়ে যাক, শূন্য হোক। আপনি কি ম্যাজিশিয়ান? অবশেষে একটা কথা বলতে পারল হৃদিতা। কেন? আজ বলবো না। ঠিক আছে, কৌতূহল জমা থাকুক। এখন আমার প্রশ্নের উত্তর দাও, হাসতে পারবে? পারবো, পারতেই হবে আমায়। মাহির হাসলো। হৃদিতা আজ ভালো করে মাহিরকে দেখলো। আশ্চর্য শিশুসুলভ সারল্য লোকটার হাসিতে। গভীর চোখ দুটো চশমা ঢাকা থাকলেও উপলব্ধি করা যায় সেই গভীরতা। এটাই দরকার এখন হৃদিতা, স্পিরিট। হৃদিতা নিজেও জানে না অবচেতনেই ওর ঠোঁটের কোণে মৃদু হাসির মিষ্টি রোদ উঠেছে। যে হাসির প্রতীক্ষায় ছিল ওরা, তবে তা মাহিরের দৃষ্টিতে ঠিকই ধরা পড়ল। অদ্ভুত এক স্বস্তি এসে ভিড়ল ওর মনে। সে কিছুটা হলেও মেয়েটার মনকে শান্ত করতে পেরেছে বোধ হয়।
আজ তেমন কাজ ছিল না, যেটুকু ছিল মাহিরের ঘাড়ে চাপিয়ে দিয়ে এক পৃথিবী এক পৃথিবী আশা নিয়ে ছায়া ফুপুর বাড়িতে এসেছে সাইমন। কলিং বেল চাপতে গিয়ে দেখলো এটা আর দফারফা হয়ে গেছে। সব রাতুলের কাজ, সবাইকে নিয়ে বাড়ির সামনের মাঠে খেলে। সে লোহার গেটে কয়েকটা ধাক্কা দিল। দরজায় অপেক্ষা করতে ওর ভালো লাগে না, অধৈর্য হয়ে ওঠে। আরো কয়েকবার কড়া নাড়ার পরে ভেতর থেকে সৌমির গলা পাওয়া গেল। আসছি। খুলতে সাইমন বলল। বাসার কলিং বেল খেয়ে ফেলেছিস? সৌমি নির্বিকার গলায় বলল। হ্যাঁ, যেটুকু অবশিষ্ট আছে তুই খেয়ে যাস। আমি কাজে এসেছি, কলিং বেল খেতে আসিনি। কি কাজ? তোর গুণধর ভাই কোথায়? সে এক একটা ঝামেলা বাঁধায় আর আমাকে এসে মিটমাট করতে হয়। সৌমি ভেতরে এসে চিৎকার করে রাতুলকে ডাকলো। সে এসে সাইমনকে দেখে মিহিয়ে গেল। তুই কি ঝামেলা পাকিয়েছিস? কই, কোনো ঝামেলা করিনি তো আপু। সাইমন ইশারা দিয়ে বলল। তুই না আমাকে বললি পাড়ায় কি একটা হয়েছে? তোকে অন্য গ্রুপের ছেলে পেলে হুমকি দিচ্ছে। ও হ্যাঁ, একটা ঝামেলা করার কথা ছিল কিন্তু করতে ভুলে গেছি। বলেই ভো দৌড় দিয়ে নিজের ঘরে চলে গেল রাতুল। সৌমি সন্দিহান দৃষ্টিতে সাইমনের দিকে তাকালো। ঝামেলা করার কথা ছিল, করতে মনে নেই? এসবের মানে কি? এই মেয়ে এভাবে তাকায় কেন? এভাবে তাকালে কেমন ভয় লাগে সাইমনের। সে বলল। তোর ভাই একটা বদের হাড্ডি, কখন কি বলে তার ঠিক নেই। আমি শুধু শুধু সময় নষ্ট করে এলাম। ধুর। তুই কি পাত্রী দেখতে যাচ্ছিস? পাত্রী দেখতে কেন যাব? এত সেজেগুজে এসেছিস তাই বললাম। সেজে গুজে কোথায় দেখলি আমি এমনই, সব সময় পরিপাটি। তোর গোয়াল ঘর দেখলে মনে হয় না। সেটা ঘরের বিষয়। গোছাতে না জানলে চাপার জোরেই সব জয় করা যায়, তাই না? তুই চলে আসার আগে আমাকে বলে এলি না কেন? তোকে বলে আসতে হবে? এমন কোনো আইন জারি করা আছে নাকি নানু বাড়িতে? কে বলেছে? এটা যাদের সামান্য কার্টেসি আছে তারাই করে। আমি কাটতেছি জানি না, কি আর করা। সাইমন মনে মনে বলল। তুই তো কিছুই জানিস না, সেটা ভালোই জানি। ফুপু কই? মা পাশের বাসায় গেছে, চলে আসবে। বলতে বলতেই চলে এলেন ছায়া। আরে সাইমন যে, কেমন আছিস? সবাই ভালো আছে? হ্যাঁ ফুপু, তুমি কেমন আছো? ভালো। আর বলিস না, তোর ফুপা থাকে না, সব একা একা সামলাতে হয়। কাল থেকে বেল কাজ করছে না। রাতুলের ঘরের ফ্যানটাও কয়েকদিন ধরে নষ্ট। পাশের বাসায় জুবায়েরকে বলতে গিয়েছিলাম একটু যেন ব্যবস্থা করে। সে ইলেকট্রিশিয়ান আনতে গেছে। জুবাইরকে? পাশের বাসায় নতুন ভাড়াটিয়ে এসেছে। নতুনও না, 6-7 হয়ে গেল। সাইমন আর চোখে একবার সৌমির দিকে তাকালো। এই জন্যই এত ভাব নিচ্ছে। জুবায়ের না গুবায়ের সে দেখে নিবে। আমি চা করছি মা, জুবায়ের আসবে। ভেতরে ভেতরে অসম্ভব রাগে জমে যাচ্ছিল সাইমন। সে কিভাবে ছুটে এসেছে এই মেয়ে কিনা চা করবে জুবায়েরের জন্য। সে বসলো, চলেই যেতে ইচ্ছে করছে রাগে, কিন্তু এই লোকটাকে দেখতে হবে অবশ্যই। ছায়া এটা সেটা জিজ্ঞাসা করছেন, সাইমন উত্তর দিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরে একটা ছেলে এসে ডাকলো। আন্টি। সৌমি বেরিয়ে এলো রান্নাঘর থেকে। ছায়া বললেন। জুবায়ের চলে এসেছো বাবা? সাইমন আর কিছু শুনতে পেল না। এটা জুবায়ের? ও তো ওদের চাইতে অনেক ছোট। জানলো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। ভালোবেসে যে কি কি করতে হচ্ছে, একটা প্রায় বাচ্চা ছেলেকে হিংসা হয়েছিল ভেবে হতাশা বোধ করলো। সৌমি আবার রান্নাঘরে গিয়ে হেসে ফেললো ফিক করে, মনে মনে আওড়ালো। রিদিতা বাড়িতে এসে নিজের কাছে সযত্নে রাখা রিয়াদের চিঠিগুলো বের করলো। এতদিন যেগুলোকে সে যক্ষের ধনের মতো আগলে রেখেছিল, আজ সেই চিঠিগুলোই ওর জন্য বিষ সদৃশ্য। মাহিরকে বলল। আপনার কাছে দিয়ে আসলেই হবে? না, আমি সিগারেট খাই না। কয়েল তো জ্বালান। আচ্ছা, আমি রান্নাঘর থেকে এনে দিচ্ছি। মাহির রিদিতার মতিগতি বুঝতে পারছে না। এই মেয়েকে বিশ্বাস নেই, নিজের কোনো ক্ষতি যে করবে না এটুকুই স্বস্তি। সে রান্নাঘর থেকে দিয়ে আসলে এনে দিল। এসে হতভম্ব হয়ে গেল। চিঠিগুলো কুটি কুটি করে মেঝেতে রেখেছে। কি মারছ? যা কিছু আমাকে পোড়ায় তার অস্তিত্ব জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে চাইছি। একটা মোমবাতি দিন প্লিজ। এবার মাহির বুঝতে পারছে কি হতে যাচ্ছে। সে বাধা দিল না। এতে যদি ক্ষতে খানিকটা প্রলেপ পড়ুক,
সে ড্রয়ার থেকে একটা মোমবাতি বের করে এগিয়ে দিল হৃদিতার হাতে। হৃদিতা মোমবাতি জ্বালিয়ে মেঝেতে রাখলো। এরপর তার উপর চিঠির টুকরোগুলো ছড়িয়ে দিতে থাকলো। যেগুলো না পুড়ে পুড়ে যাচ্ছে সেগুলো কুড়িয়ে আবারও আগুনের উপর দেবার চেষ্টা করছে। চোখে মুখে ফুটে উঠেছে আর অত্যাশ্চর্য ক্রূরতা, পৈশাচিকতা। তবে খুব স্বাভাবিক গলায় বলল, রাগের মাথায় টুকরো টুকরো করে ফেলেছি, এই জন্য পুড়তে অসুবিধা হচ্ছে। আজ তো চিঠি পড়ানো সহজ হতো। মাহির মেঝেতে হৃদিতার পাশে বসলো। সে স্থির দৃষ্টিতে স্ত্রীকে দেখছে, কোনো কথা বলল না। অনেকটা সময় নিয়ে সবগুলো চিঠি পুরানো হলো। এবার মাহির প্রশ্ন করলো, এখন কিছুটা বেটার ফিল করছো? কিছুটা। তবে চিঠিগুলোর জায়গায় যদি প্রেরককে এভাবে পুড়িয়ে ছাই বানিয়ে উড়িয়ে দিতে পারতাম তবে শান্তি পেতাম। মাহির এবার আর কিছু বলল না। সে যখন অনার্স ফাইনাল পরীক্ষা দিচ্ছিল, ওদের এক বন্ধুর মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি প্রবল আকার ধারণ করেছিল। মাহির সহ আরও 2 বন্ধু মিলে তাকে এক সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল। কাউন্সেলিংয়ের এক পর্যায়ে সাইকিয়াট্রিস্ট ওদের সাথে নিয়ে ক্যান্সার হাসপাতালে গিয়েছিল। সেখানে কিছু মুহূর্ত বেশি বাঁচতে চাইবার আহাজারি দেখে ওদের সেই বন্ধু জীবনের গুরুত্ব উপলব্ধি করেছিল। সেই বন্ধু এখন খুব ভালো আছে। কিছুদিন আগে চিঠি লিখে জানিয়েছে সে এক কন্যা সন্তানের জনক হয়েছে। সেই ঘটনা থেকেই মাহির যা অভিজ্ঞতা লাভ করেছিল সেটাকে কাজে লাগাবার চেষ্টা করেছিল হৃদিতার ক্ষেত্রে। তীব্র ও হতাশার মধ্যে খানিকটা আশার সঞ্চার করতে চেয়েছিল। আমাকে দেখে কি মনে হচ্ছে আপনার? আমি ভীষণ প্রতিশোধ পরায়ণ মানুষ। কেউ আমাকে কষ্ট দিলে তার কয়েক গুণ ফিরিয়ে দিতে না পারলে স্বস্তি পাই না। সেই জন্যই আপনাকে, বাবা মাকে, নিজেকে কষ্ট দিয়েছি। এখন বুঝতে পারছি ভুল প্রতিশোধ ছিল সবটা। আপনি প্রতিশোধ নেবেন না আমার উপরে? মাহির শান্ত গলায় বলল, না, তুমি নিজে ভুক্তভোগী ছিলে, তোমার উপর কিসের প্রতিশোধ নিতে যাব? আপনার কখনো কারোর প্রতি প্রতিশোধ নিতে ইচ্ছে করেনি? করছে। মায়াপুর সাথে যে অন্যায় করেছে, কিংবা তোমার সাথে যে অন্যায় করেছে, মৃদুলার সাথে, এদের সবার প্রতি ঘৃণা আছে, রাগ, ক্ষোভ আছে। তুমি তো এদের দলের নও। আমি কেমন আপনার চোখে? ভীষণ আবেগপ্রবণ, খুব নিঃসঙ্গ একজন মানুষ। হুটহাট আগে পিছে না ভেবে সিদ্ধান্ত নেবার মতো বাতি কাচ্ছে। সেই সিদ্ধান্ত হঠাকারী কিংবা অদূরদর্শী হয়। আবেগ নিয়ন্ত্রণ করতে পারো না বলে ভুল মানুষকে বিশ্বাস করে ফেলো। আবার পরবর্তীতে সেই সিদ্ধান্ত নিয়ে গিল্টি ফিল হয়, তখন ভেতরে ভেতরে কষ্ট পাও, সেটা প্রকাশও করতে পারো না। ভুলভাবে প্রকাশ করো বলে মানুষ ভুল বুঝতে পারে খুব সহজে। হৃদিতা এতক্ষণ স্থির দৃষ্টিতে মোমবাতি শিখার দিকে আর চিঠির ভস্যের দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল সেই চিঠির ধ্বংসাবশেষের সাথে নিগড় ব্যথাগুলো ভস্মীভূত করে দিচ্ছে সে। মাহিরের কথায় সে চোখ তুলে তাকালো। এত অল্প সময় আমায় চিনে ফেললেন? চিনতে চাইলেই চেনা যায়, তার জন্য ইচ্ছে আর একাগ্রতা লাগে। এত একাগ্রতা নিয়ে আমাকে চেনার চেষ্টা করেছেন কেন? তুমি যেদিন আমাকে চিনতে চেষ্টা করবে সেদিন নিজেই এর উত্তর পেয়ে যাবে হৃদিতা। হৃদিতার কেন যেন ইচ্ছে হলো মাহিরকে জানতে। সে তো নিজেকে চিনতে পারে না, অন্যকে কতটুকু চিনতে পারবে। আরও 1 মাস সময় নির্বিঘ্নে কাটলো আনন্দবাড়ির সদস্যদের। এর মধ্যে মায়ার জন্য স্বস্তির বিষয় হলো তাহিরের সাথে ডিভোর্স হয়ে গেছে গতকাল। জীবনের একটা কালো অধ্যায় সমাপ্তি ঘটেছে। তাহিরকে জিজ্ঞাসা করেছিল, তুমি এভাবে সবটা শেষ না করলেও পারতে। তোমার ভেতরে ন্যূনতম লজ্জাবোধ থাকলে এই কথাটা বলতে পারতে না। আমাকে এখনো কেন এসব বলতে আসছো? ঘরে একজন তোমার দাসত্ব করবে, সংসার দেখভাল করবে, আবার বাইরে মনোরঞ্জনের জন্য প্রয়োজন হচ্ছে। আমি তোমার স্ত্রী ছিলাম, আজ্ঞাবহ দাসী না। যে যাই করবে সেটা মেনে নিতে হবে। আজ এটাই তোমার সাথে আমার শেষ দেখা, আর কোনোদিন সাহস করবে না। যদি করো আমি আরো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। কথাটা বলেই দৃঢ় পদক্ষেপে চলে এসেছিল মায়া। কিছুদিন থেকেই ভাবছে জীবনে নিজের অনেক অপচয় করা হয়েছে। নিজের মেধা, শ্রম, ভালোবাসা সমস্ত কিছুই ভুল পাত্রে ঢেলে ভাসিয়ে দিয়েছে। সম্ভাবনা থাকা সত্ত্বেও সংসার বেছে নেয় নিজের মেধাকে কোনো কাজে লাগায়নি। এখন চাকরির জন্য সময়ও নেই, কিন্তু কিছু একটা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। জানে বাড়ির সকলেই ওর সাথে আছে, তবুও নিজের একটা পরিচয় তৈরি করতে চায় সে। কি করা যায় তাই নিয়ে ভাবছে। সে খুব ভালো রান্না করতে পারে, হাতের কাজ করতে পারে। নিজে আরেকটু ভেবে সবার সাথে শেয়ার করতে চায় মায়া। নিজেকে আরেকটু অন্বেষণ করা যাক ততদিনে। কথা একটা ছবি এঁকে নিয়ে এলো মায়ার কাছে। খুবই এলোমেলো ছবিটা, তবুও বিষয়বস্তু বোঝা যাচ্ছে। একটা পরিবারের ছবি, নিচে লেখা বাবা মা, কথা নিষ্পাপ মুখের দিকে তাকে একটা হাহাকার বেরিয়ে এলো মায়ার বুক বেয়ে। তাহির এসেছে স্নিগ্ধার বাসায়। তোমার দিবসটা তাহলে হয়ে গেল?
লাস্যময়ী হেসে বলল স্নিগ্ধা। বিয়ে কবে করছি আমরা? তাহির অধৈর্য গলায় জিজ্ঞাসা করলো। এত তাড়া কিসের? তোমাকে আরেকটু বুঝি এরপরে। আমাকে বোঝার এখনো বাকি। তোমার জন্য আমি সংসার ভাঙলাম। তাহিরকে থামিয়ে দিয়ে স্নিগ্ধা বলল। একটু কারেকশন করে দিই, তুমি ভাঙনি, তোমার ওয়াইফ নিজেই ভেঙেছে। আর বাকি তোমাকে বোঝার কথা, সেটাও সময় সাপেক্ষে। মানে কি বলতে চাও? তুমি বিয়ে করে একজন ঘরণী চাও নাকি সত্যিকারের জীবন সঙ্গী চাও, সেটাও তো আমাকে বুঝতে হবে। আমি স্বাধীনচেতা মানুষ। ইদানিং দেখছি তুমি আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো। আমি কিন্তু এসব বরদাস্ত করব না। আমাকে পেতে হলে আমার নিয়মেই পেতে হবে। তোমার নিয়মটা কি? আমার কাছে কখনো জবাব দিয়ে চাইবে না, এটাই প্রথম সত্য। বাকি সত্যগুলো জানিয়ে দেব। কিছুদিন এটা মেনে চলো, যদি পারো দেখা যাবে। তাহিরের এই প্রথম আফসোস হলো স্নিগ্ধার সাথে জড়াবার জন্যে। একটা তুলনার মানদণ্ড দাঁড়িয়ে গেল মনে ওর অবচেতনে। পান্থ আর মৃদুলার বেশ কয়েকবার চিঠি আদান প্রদান হয়েছে 1 মাসে। গত পরশু একটা চিঠি পেয়েছিল মৃদুলা। আনন্দবাড়ির মেয়ে মৃদুলা, কেমন আছেন? আচ্ছা, আমার চিঠি পেলে কি আপনি বিরক্ত হন? কেন যেন আপনাকে লিখতে খুব ভালো লাগে। মনে হয় পৃথিবীতে কেউ একজন আছে আমার তুচ্ছ অর্থহীন কথাগুলো শোনার জন্য। মন খুলে কত কি যে বলতে ইচ্ছে করে। আপনি বিরক্ত হতে পারেন বলে সংক্ষিপ্ত চিঠি লিখি। সেই যে আমাদের বন্ধুত্ব হলো, এরপর আর দেখা হয়নি। আরেকবার দেখা করে আমাকে বাধিত করবেন। আবারও দুরু দুরু আশঙ্কা নিয়ে অপেক্ষা করব একই জায়গায়। প্রশ্রয় পেয়ে এই ধৃষ্টতা দেখাচ্ছি। রেগে গেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এতেই পান্থ। মৃদুলা আবারও এলো। পান্থ একই ভঙ্গিতে দাঁড়িয়েছিল। ওরা আজ অনেকক্ষণ হাঁটলো, খুব খুচরো জীবনে টুকিটাকি আলাপ করলো। একসময় পান্থ গান ধরল হঠাৎ। বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, করেছি কতই আর্তনাদ। দুঃখের জলে ভাসাবো বলে, তোমাকে আজ কাঁদাবো বলে, পাখির ডানায় পাঠিয়ে দিলাম আমি 1000 বর্ষা রাত। মৃদুলা শুধরে দিল, কিন্তু পান্থ নাখোশ হলো। কিঞ্চিত হতাশ গলায় বলল। আপনি বলুন, মেঘের ডানা কি করে হয়? লিরিসিস্ট ভুল লিখেছে বলে আমিও ভুল গাইবো? বলেই আবারও গাইতে শুরু করলো। পাখির ডানায় পাঠিয়ে দিলাম 1000 বর্ষা রাত। মৃদুলা এবার সশব্দে হেসে ফেলল। ওর কাছে ব্যাখ্যা আছে, কিন্তু দিতে ইচ্ছা করলো না। কেউ যখন নির্বেজাল আনন্দ নিয়ে কিছু করে তাতে বাগড়া দিতে নেই। তবে মৃদুলার সেই হাসি ছন্দ তুলল পান্থর কানে। বুকে কেমন চিনচিনে ব্যথা অনুভূত হলো। সে বুকের বাম পাশে হাত রাখলো। এভাবে হাসবেন না প্লিজ। মৃদুলা হাসতে হাসতে পান্থর দিকে তাকিয়ে প্রশ্ন করলো। কেন? আমার হাসি খুব বাজে বুঝি? বাজেই তো, 7 সুর হয়ে বাজে। শব্দটা উচ্চারণ বদলে গিয়ে অস্ফুট স্বরে বলল পান্থ। মৃদুলা শুনতে পেল না। আপনার হাসা বারণ, বুঝলেন? এই হাসির জন্য কবে না কবে জেল হাজতে চলে যাবেন। হাসির জন্য জেল হাজত? এটা দেশের কোন কনস্টিটিউশনে আছে শুনি? আপনি এভাবে হাসলে কত জনের হার্ট অ্যাটাক হবে জানেন? তারা মামলা ঠুকে দিলে। মৃদুলা এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো পান্থের দিকে, এরপর বলল। মেয়ে পটানোর কথা তো ভালোই জানেন, পটিয়েছেন নাকি কাউকে? হুম, আমি একজনকেই পটাতে চাই, সে বুঝলে হয়। সেই একজনটা কে? এখন বলবো না, ভয় লাগে। আগে সাহস সঞ্চয় করে নি। গানটা ধরেন তো আবার, 1000 বর্ষা রাত। পান্থ আবারও নিজের মতো শুদ্ধ অথচ ভুল লিরিকে গেয়ে উঠল বেসুরা গলায়। আশ্চর্য মৃদুলার ভালো লাগছে শুনতে। সৌমি এই 1 মাসে সাইমনকে খানিকটা এড়িয়ে চলেছে, তবে আজকের হিসেবটা পুরোপুরি আলাদা। আজ একটা বিশেষ দিন, সাইমনের জন্মদিন। আজ এড়িয়ে যাবার সুযোগ নেই। আনন্দবাড়িতে সবার জন্মদিনে একটা পিকনিক আবহ তৈরি হয়। মা গতকাল যেতে চেয়েছিলেন, সৌমি পিছিয়ে আজ যেতে চেয়েছে। অনেকক্ষণ সময় নিয়ে সৌমি নিজেকে সাজালো। খুব ইচ্ছে করেছিল শাড়ি পরতে, কিন্তু পরে চিন্তাটা বাতিল করেছে। যদি সাইমন সত্যি ওকে নিজের মনের কথা জানায়, সেদিন সে শাড়ি পরবে। বিশেষ দিনে বিশেষ মুহূর্তের জন্য ওর এই রূপ তোলা থাকুক। মায়ের কাছ থেকে সে সেলাই শিখেছে, যদিও এটা ভীষণ ধৈর্যের কাজ। তবুও সৌমি ধৈর্যের পরীক্ষা দিয়ে একটা রুমালে ফুল তুলেছে সাইমনের জন্মদিনে উপহার দেবার জন্যে। ফুল তোলার সময় সে রাতুলের আশেপাশে থাকেনি। বিচ্ছু ভাইকে সে মোটেও বিশ্বাস করে না।
আগে মাঝে মধ্যে সাইমনের কিছু আচরণে ওর মনে হতো ছেলেটা বুঝি ওকে ভালোবাসে, কিন্তু নিশ্চিত ছিল না, কারণ এক একবার এক এক রকম আচরণ তার। গতবার জন নিয়ে ফেরার পরে রাতুলকে সে চেপে ধরেছিল। নিজের কম্পিউটারে প্রতিদিন 1 ঘন্টা করে গেম খেলতে দিবে এই প্রস্তাব দেওয়ার পরে সে গড়গড় করে সব বলে দিয়েছে। ভেতরে ভেতরে যেটুকু সংশয় ছিল সব সেদিন উবে গিয়েছিল। কি যে আনন্দ হয়েছিল সৌমির, একই সাথে রাগও হয়েছিল। এমনিতেই তো সারাক্ষণ মুখ চলে, অকপটে সব বলে ফেলে। ঝগড়া করার সময় দুটো কথা কম বলে না। তাহলে ভালোবাসা প্রকাশে এত লজ্জাবতী লতা কেন? বাধাটা কোথায়? সৌমি আগে বিভিন্ন সময় আকার ইঙ্গিতে বোঝাতে চেষ্টা করত, সব জানার পর সেটা বন্ধ করে দিয়েছে। ইচ্ছে করে দূরত্ব বাড়িয়েছে যাতে সাইমন নিজেকে প্রকাশ করার তাগিদ অনুভব করে, কিন্তু গবেকটার মাথায় নির্ঘাত গোবর ছাড়া আর কোনো উপাদান নেই। সৌমির একটা রক চেপে গেছে, কতদিন সময় লাগায় ও দেখবে। আনন্দবাড়িতে বেশ অনেকদিন পরে আবারও সবাই একত্রিত হয়েছে। মায়ার ঘটনার পরে বাড়িতে যে গুমোট আবহ ছিল তাও কেটে গেছে। পরীক্ষা শেষ হয়, মৃদুলাও এসেছে। সকাল সকাল সাইমনকে জোর করে ধরে নিয়ে মাহির ওদের এনজিওতে গেছে। সাইমন গাইগুই করছিল, নানান অজুহাত দিচ্ছিল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।